জেলাধিকারীর লাল বাতি লাগানো গাড়িটি যখন সেই ভাঙ্গাচোরা ঝুপড়ির সামনে এসে থামল, তখন পুরো মাধোপুর গ্রামের মানুষের শ্বাস যেন আটকে গেল। এটি কোনো সাধারণ সরকারি সফর ছিল না। গাড়ি থেকে নামলেন জেলার সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিত্ব ডিএম আদিত্য প্রতাপ সিং, যার একটি ইশারায় পুরো জেলা কেঁপে উঠত। কিন্তু আজ তার পা সেই দোরগোড়ায় পুড়তেই যেন টলমল করছিল। দরজায় কড়া নাড়ার আগে তার হাত হাওয়ায় থমকে এল, কারণ সেই বন্ধ দরজার পেছনে কোনো অপরাধী নয়, বরং এমন এক অতীত লুকিয়েছিল যাকে তিনি নিজের সাফল্যের চকমকিতে 5 বছর আগেই পুড়িয়ে ছাই করে দিয়েছিলেন। গ্রামবাসী দূর থেকে দেখছিল, বাতাস ছিল ভারী, আর প্রতিটি চোখে একটাই প্রশ্ন ছিল, আজ কি ক্ষমতার অহংকার জিতবে, নাকি এক অবহেলিত নারীর স্বাভিমান? বন্ধুরা, এই গল্পটি উত্তরপ্রদেশের একটি পিছিয়ে পড়া এলাকা সুলতানপুরের লাগোয়া মাধোপুর গ্রামের। জ্যৈষ্ঠ মাসের তপ্ত দুপুর, সূর্য যেন আগুন উগরে দিচ্ছিল, আর গ্রামের ধুলোমাখা রাস্তায় নিস্তব্ধতা বিরাজ করছিল। ঠিক তখনই হঠাৎ দূর থেকে ধুলোর কুণ্ডলি উঠতে দেখা গেল। গ্রামের শিশুরা, যারা সাধারণত এই সময় গাছের ছায়ায় মার্বেল খেলত, তারা ভয় পেয়ে নিজের বাড়ির দিকে ছুটল। একটি সাদা রঙের এসইউভি, যার ওপর জেলাধিকারী লেখা ছিল এবং উপরে লাল বাতি জ্বলছিল, গ্রামের এবড়ো খেবড়ো রাস্তায় দুলতে দুলতে এগিয়ে আসছিল। গাড়ির পেছনে পুলিশের একটি জিপও ছিল। গ্রামের বয়স্করা, যারা চাতালে বসে হুক্কা টানছিলেন, তারা সোজা হয়ে বসলেন। মাধোপুরে বড় সাহেবের আশা মানেই কোনো অমঙ্গল বা বড় কোনো পদক্ষেপ। গাড়িটি গ্রামের পাকা দালান আর প্রধানের বড় বাড়িকে উপেক্ষা করে বস্তির সেই প্রান্তে গিয়ে থামল, যেখানে গরিব ও মজুর শ্রেণীর মানুষ থাকত। গাড়ির ইঞ্জিন বন্ধ হল, কিন্তু কেউ নামার সাহস করল না। প্রথমে পুলিশ কর্মীরা নামলেন, তারা চারপাশ ঘিরে ধরলেন। তারপর ড্রাইভার দৌড়ে এসে পেছনের দরজা খুলে দিল। গাড়ি থেকে বেরোলেন আদিত্য প্রতাপ সিং, উচ্চতা 6 ফুট, শরীরে ইস্ত্রি করা কড়কড়ে বন্ধ গলার স্যুট, চোখে কালো চশমা, আর চেহারায় সেই দাপট যা ক্ষমতার অলিন্দে থাকা মানুষের পরিচয় হয়। কিন্তু আজ সেই চেহারায় এক অদ্ভুত অস্থিরতা ছিল। কপালে ঘামের ফোঁটাগুলো গরমের চেয়ে বেশি তার ঘাবড়ে যাওয়ার সাক্ষ্য দিচ্ছিল। ড্রাইভার ভয়ে ভয়ে জিজ্ঞেস করল, স্যার, এটাই কি সেই ঘর? আদিত্য কোনো উত্তর দিলেন না, শুধু নিজের কালো চশমার আড়াল থেকে সেই খাপড়ার ঝুপড়িটার দিকে তাকালেন। মাটির দেয়াল জায়গায় জায়গায় ফেটে গিয়েছিল, চালটা কিছুটা হেলেছিল। আঙিনায় একটি তুলসী গাছ ছিল, যা হয়তো জলের অভাবে শুকিয়ে যাচ্ছিল। আদিত্যের গলায় যেন দলা পাকিয়ে এলো। এটি সেই আঙিনা যাকে তিনি একসময় নিজের পৃথিবী মনে করতেন। এটি সেই তুলসী তলা যেখানে সন্ধ্যায় প্রদীপ জ্বলতেই তিনি শান্তি পেতেন। আদিত্য পুলিশদের ইশারায় দূরে থাকতে বলে একাই সেই ঝুপড়ির দিকে পা বাড়ালেন। গ্রামের মহিলারা ঘোমটার আড়াল থেকে আর পুরুষরা নিম গাছের আড়াল থেকে এই দৃশ্য দেখছিলেন। ডিএম সাহেব কোনো আসামি ধরতে আসেননি, তিনি সেখানে এসেছিলেন যেখানে 5 বছর আগে তিনি নিজের সম্পর্কের খুন করেছিলেন। ঝুপড়ির ভেতরে সাবিত্রী ছিল, সেই নারী যে একসময় তার অর্ধাঙ্গিনী ছিল। আদিত্য দরজার শিকলের কাছে পৌঁছালেন। আজ তার কাছে প্রোটোকল ছিল না, কোনো ফাইল ছিল না। আজ তিনি কেবল আদিত্য ছিলেন, মাধোপুরের সেই ছেলে যে একসময় খালি পায়ে এই মাটিতে দৌড়ে বেড়াত। দরজার কড়া নাড়তেই তার চোখের সামনে 5 বছর আগের দৃশ্য কোনো সিনেমার মতো ভেসে উঠল। তখন তিনি ডিএম আদিত্য ছিলেন না, কেবল আদি ছিলেন, এক দরিদ্র কৃষকের ছেলে যার কাছে চাষের জমি ছিল না এবং মাথায় বাবার ছায়াও ছিল না। চোখে আইএস অফিসার হওয়ার স্বপ্ন ছিল, কিন্তু পকেটে বই কেনার মতো টাকাও ছিল না। সাবিত্রী এই গ্রামের সেই মেয়েদের মতো ছিল না যারা কেবল রান্নাবান্না জানত, তার মধ্যে এক অন্যরকম বোধশক্তি ছিল। আদিত্যের মনে পড়ল সেই দিনটির কথা, যখন তিনি প্রথমবার সাবিত্রীকে শিব মন্দিরের কাছে দেখেছিলেন। সে মন্দিরের সিঁড়িতে বসে রামায়ণ পাঠ শুনছিল। আদিত্য পাশেই নিজের ছেঁড়া বইগুলো সেলাই করার চেষ্টা করছিলেন। সাবিত্রী তাকে দেখল এবং কোনো কথা না বলে নিজের ওড়না থেকে সুতো ছেড়ে তার দিকে বাড়িয়ে দিল। সেটি একটি মৌন সংবাদ ছিল, যা 2 অপরিচিতকে এক বাঁধনে বেঁধে দিয়েছিল। বিয়ে হওয়ার পর পুরো গ্রাম বলেছিল যে সাবিত্রীর কপাল পুড়েছে, কোথায় সেই বুদ্ধিমতী সুশীলা মেয়ে, আর কোথায় এই বেকার বইয়ের পোকা জেদি ছেলেটা। কিন্তু সাবিত্রী কখনো কোনো অভিযোগ করেনি। ঝুপড়ির দরজায় দাঁড়িয়ে আদিত্য আজ সেই দিনগুলোর কথা মনে করছিলেন, যখন বিদ্যুৎ থাকত না, তিনি লণ্ঠনের আলোয় পড়তেন, আর সাবিত্রী সারা রাত তার পাশে বসে হাত পাখায় হাওয়া করত।
যাতে ঘাম আর মশার কারণে আদিত্যের মনোযোগ না বিগড়ে যায়। বাড়িতে খাবার কম থাকলে সে চুপিসারে নিজের থালার অংশ আদিত্যের থালায় দিয়ে দিত আর মিথ্যে বলতো যে সে খেয়ে নিয়েছে। আদিত্য অনেকবার দেখেছিলেন যে সাবিত্রী অন্যদের খেতে গিয়ে মজুরি করত, যাতে সে আদিত্যের জন্য নতুন বই আর ফর্ম ভরার টাকা জোগাড় করতে পারে। তার হাত, যা একসময় কোমল ছিল, ঘাস কাটতে কাটতে আর মাটি খুঁড়তে খুঁড়তে শক্ত হয়ে গিয়েছিল। আদিত্যের মনে পড়ল সেই দিনটির কথা, যখন তিনি প্রথমবার সিভিল সার্ভিস পরীক্ষায় ব্যর্থ হয়েছিলেন। তিনি ভেঙে পড়েছিলেন এবং নিজের বইগুলো তুলে উনুনে ফেলার চেষ্টা করেছিলেন। তখন সাবিত্রী জ্বলন্ত কাঠের মধ্যে হাত ঢুকিয়ে বইগুলো বের করেছিল। তার হাত পুড়ে গিয়েছিল, কিন্তু তিনি আদিত্যকে চড় মারেননি। শুধু বলেছিলেন, তোমার হারে আমার বিশ্বাস পুড়ে যেতে পারে না। তুমি হবেই, একদিন ঠিক হবে, আমি জানি। সেদিন আদিত্য সাবিত্রীর কোলে মাথা রেখে কেঁদেছিলেন, আর সাবিত্রী মায়ের মতো তার চোখের জল মুছিয়ে দিয়েছিল। তৃতীয়বার যখন ফলাফল এলো এবং আদিত্যের নাম মেধা তালিকায় ছিল, তখন সাবিত্রী পাগলের মতো পুরো গ্রামে দৌড়ে বেরিয়েছিল। সে প্রতিটি মন্দিরে প্রসাদ চড়িয়েছিল। সে সেদিন এতটাই খুশি ছিল যেন পৃথিবীর সমস্ত ধনরত্ন পেয়ে গিয়েছে। কিন্তু সে জানত না যে এই সাফল্যই তার সম্পর্কের শেষের শুরু ছিল। আদিত্যের ট্রেনিং শুরু হলো। মুসৌরি, দিল্লি আর বড় বড় শহরের হাওয়া তাকে বদলাতে শুরু করল। শুরুতে তিনি চিঠি লিখতেন, তারপর ফোন আসা কমে গেল। যখন তার প্রথম পোস্টিং একটি বড় শহরে হলো, তখন তিনি সাবিত্রীকে সাথে নিয়ে গেলেন। কিন্তু সেখানে গিয়ে তার সাবিত্রীর প্রতিটি কথা কানে লাগতে শুরু করল। সাবিত্রীর গেয় ভাষায় কথা বলা, তার শাড়ি পরার ধরন, কাঁটা চামচ দিয়ে খেতে না পারা, এসব আদিত্যের আভিজাত্যের বিরুদ্ধে মনে হতে লাগল। আদিত্যের নতুন বন্ধু হল বড় বড় অফিসার আর ধনী ঘরের মানুষ। যখন তারা বাড়িতে আসতেন, আদিত্য সাবিত্রীকে ভেতরের ঘরে থাকতে বলতেন। তিনি বলতেন, তুমি বাইরে এসো না, তোমার কথা বলার কায়দা নেই, আমার সিনিয়ররা কি ভাববেন। সাবিত্রী চুপচাপ মেনে নিত। সে ভেতরের ঘরে বন্ধ হয়ে সেই আধুনিক নারীদের হাসি শুনত, যারা বাইরে ড্রয়িং রুমে বসে থাকত। তার নিজের অভাব হতো, কিন্তু তিনি খুশি ছিলেন যে তার স্বামী এখন বড় সাহেব। সম্পর্কে ফাটল ধরল সেই কালো রাতে, যখন আদিত্যের বস একটি ডিনার পার্টির আয়োজন করেছিলেন। আদিত্য পরিষ্কার বলে দিলেন, সাবিত্রী, তুমি সেখানে যাবে না। সেখানে সবাই ইংরেজিতে কথা বলবে। তুমি গিয়ে আমার হাস্যাস্পদ করবে। সাবিত্রী প্রথমবার পাল্টা প্রশ্ন করেছিল, আমার অশিক্ষিত হওয়া কি তোমার ভালোবাসার চেয়েও বড়? আদিত্য বিরক্ত হয়ে বলেছিলেন, ভালোবাসায় পেট ভরে না, আর সমাজেও সম্মান পাওয়া যায় না। তুমি আমার স্ট্যাটাসের যোগ্য নাও, এটাই তিত সত্যি, আর এটা মেনে নাও। সেই রাতটি প্রলয়ঙ্করী ছিল। সাবিত্রী সেই রাতে কিছুই খেল না। পরের দিন থেকে সে নিজেকে একদম গুটিয়ে নিল। কিন্তু আদিত্যের অহংকার বাড়তেই থাকল। তার মনে হতে লাগল সাবিত্রী তার পায়ের বেড়ি। প্রতিদিন ঝগড়া হতে লাগল। আদিত্য তার উপর চিৎকার করতেন, তাকে গেঁয়ো বলতেন, এবং শেষ পর্যন্ত একদিন এমন এক সিদ্ধান্ত শোনালেন যা সাবিত্রীকে জ্যান্ত মেরে ফেলল। আদিত্য বললেন, আমাদের পথ এখানেই শেষ। আমি তোমাকে গ্রামে রেখে আসব। আমি তোমাকে খরচের জন্য টাকা পাঠাতে থাকব, কিন্তু আমি তোমার সাথে থাকতে পারব না। সাবিত্রী না কোনো কান্নাকাটি করল, না কোনো অনুনয় বিনয়। সে শুধু একবার আদিত্যের চোখে তাকিয়ে জিজ্ঞেস করল, এ কি সেই আদিত্য যার জন্য আমি নিজের গয়না বিক্রি করে বই কিনেছিলাম? আদিত্য চোখ সরিয়ে নিয়ে বললেন, সময় বদলে গিয়েছে, আমিও বদলে গিয়েছি। সাবিত্রী নিজের ছোট্ট পোটলাটা তুলে নিল এবং বলল, ঠিক আছে, আমার তোমার টাকা চাই না, আর তোমার সঙ্গের ভিক্ষাও চাই না। যদি আমি তোমার জন্য বোঝা হই, তবে আমি নিজের ছায়াও তোমার ওপর পড়তে দেব না। ডিভোর্সের কাগজ তৈরি হল। সবকিছু এত দ্রুত হল যেন কেউ কাঁচা সুতোকে এক ঝটকায় ছিঁড়ে ফেলল। সাবিত্রী মাধবপুরে ফিরে এলো। গ্রামবাসী প্রশ্ন করল, টিটকিরি দিল, কিন্তু সে একটি শব্দও বলল না। সে নিজের ঠোঁট এমনভাবে সেলাই করে নিল যেন তার মুখেই ভাষা নেই। ওদিকে আদিত্য স্বাধীন হয়ে আরও উঁচুতে উঠতে লাগলেন। উন্নতি, নাম, যশ সব তার পায়ের কাছে ছিল। কিন্তু 5 বছর পর আজ সেই আদিত্যই সেই ঝুপড়ির বাইরে দাঁড়িয়েছিলেন। দরজায় তার আঙুলগুলো কাঁপছিল। তিনি সাহস করে কড়া নাড়লেন, ঠাক ঠাক। ভেতর থেকে কোনো শব্দ এলো না। তিনি পুনরায় কড়া নাড়লেন। কিছুক্ষণ নিস্তব্ধতার পর ভেতর থেকে পায়ের শব্দ শোনা গেল, সেই ধীর স্থির চলন। হুড়কো খুলল, আর দরজাটা ক্যাচ ক্যাচ শব্দ করে খুলে গেল। সামনে সাবিত্রী দাঁড়িয়েছিল। আদিত্য তার দিকে তাকিয়েই রইলেন। 5 বছর তাকে কতটা বদলে দিয়েছে। সে আগের চেয়ে অনেক রোগা হয়ে গিয়েছে,
চোয়ালের হাড় বেরিয়ে এসেছে, চুলে সাদার রেখা দেখা দিয়েছে। সে একটি সুতির পুরনো শাড়ি পরেছিল, যাতে কয়েক জায়গায় তালি মারা ছিল। কিন্তু তার চোখে সেই গভীরতা ছিল, সেই শান্তি ছিল, যা গঙ্গার ঘাটে ভোরের সময় থাকে। না কোনো অভিযোগ, না কোনো রাগ, না কোনো বিস্ময়। সে আদিত্যকে এমনভাবে দেখল যেন কোনো অপরিচিত পথিককে দেখছে। সে আদিত্যের ইউনিফর্ম দেখল না পেছনে দাঁড়িয়ে থাকা লাল বাতি লাগানো গাড়ি। সে কেবল আদিত্যের চোখের দিকে পাকালো। আপনি? সাবিত্রীর গলার স্বর খুব ক্ষীণ ছিল, যেন কোনো শুকনো কুঁয়ো থেকে উঠে আসছে। সে তুমি বলেনি, সে আপনি বলল। এই একটি শব্দ আদিত্যের বুকে খঞ্জরের মতো বিঁধল। যে স্ত্রীর সাথে তিনি একই থালায় ভাত খেয়েছেন, আজ সে তাকে আপনি বলছে। এটি সম্মান ছিল না, এটি ছিল দূরত্ব, কয়েক মাইল দীর্ঘ দূরত্ব। আদিত্যের গলা শুকিয়ে গেল। তিনি যে বক্তৃতা ভেবে এসেছিলেন, যে ক্ষমার শব্দগুলো মুখস্থ করে এসেছিলেন, সব হারিয়ে গেল। তিনি শুধু এটুকুই বলতে পারলেন, সাবিত্রী, আমি কি ভেতরে আসতে পারি? সাবিত্রী এক মুহূর্তের জন্য ভাবল, তারপর দরজা থেকে সরে দাঁড়াল। আসুন, গরিবের ঘর, জায়গা কম, কিন্তু মন ছোট নয়। আদিত্য ভেতরে ঢুকলেন। ঝুপড়ির ভেতরের দৃশ্য দেখে তার বুক কেঁপে উঠল। ছাদ থেকে রোদ চুইয়ে আসছিল। এক কোণে সেই পুরনো তক্তপোষটি ছিল, যার উপর তারা একসময় একসাথে বসতেন। একপাশে মাটির কলসি রাখা ছিল, আর দেওয়ালেই ভগবান শিবের একটি পুরনো ছবি টাঙানো ছিল। সবকিছু আগের মতোই ছিল, শুধু সেই সুবাস গায়েব হয়ে গিয়েছিল, যা একসময় এই ঘরকে ঘর করে তুলত। এখন সেখানে কেবল বিষণ্ণতা আর একাকিত্বের গন্ধ ছিল। সাবিত্রী একটি ভাঙা কাঠের চেয়ারের দিকে ইশারা করল। বসুন ডিএম সাহেব। আদিত্যের মনে হলো যেন কেউ তাকে সজোরে থাপ্পড় মারল। আমাকে ডিএম সাহেব বলো না সাবিত্রী, আমি আদিত্য, তোমার আদিত্য। সাবিত্রীর ঠোঁটে একটি ম্লান হাসি ফুটে উঠল, এমন এক হাসি যাতে আনন্দ নেই, শুধু যন্ত্রণা ছিল। সেই আদিত্য তো 5 বছর আগে শহরে কোথাও হারিয়ে গিয়েছে সাহেব। যে ফিরে এসেছে সে তো জেলার মালিক। আমি এক সাধারণ নারী, তাকে নাম ধরে ডাকি কি করে? আদিত্য চেয়ারে বসে পড়লেন, কারণ তার পায়ে আর দাঁড়িয়ে থাকার শক্তি ছিল না। সাবিত্রী কলসি থেকে জল বের করে একটি পিতলের গ্লাসে তাকে দিল। আদিত্য গ্লাসটি ধরার সময় দেখলেন, সাবিত্রীর কবজিতে আর শাখা পলা বা চুড়ি নেই, শুধু একটি কালো সুতো বাঁধা। তার আঙুলগুলো খসখসে হয়ে গিয়েছে। সব ঠিক আছে তো? আদিত্য জিজ্ঞেস করলেন, যদিও তিনি জানতেন এই প্রশ্নটা কতটা অর্থহীন। সাবিত্রী দেওয়ালির দিকে তাকিয়ে বলল, গরিবদের আর কি ঠিক সাহেব, শ্বাস চলছে তো সব ঠিকই আছে, ভগবানের ইচ্ছে মনে করে বেঁচে আছি। বাইরে গ্রামবাসীদের ভিড় জমতে শুরু করেছিল। প্রত্যেকেই জানতে চাইছিল আসলে ঘটনাটা কি। কাকিমা রামদাইয়া, গ্রামের সবচেয়ে বয়স্ক মহিলা, ভিড় চিরে সামনে এলেন। তার কোমর নুয়ে গিয়েছিল, কিন্তু চোখে এখনও সেই তেজ ছিল। তিনি পুলিশদের অগ্রাহ্য করে সরাসরি ঝুপড়ির দরজায় এসে দাঁড়ালেন। আদিত্য কাকিমাকে দেখলেন এবং দ্রুত তার পা ছোঁয়ার জন্য নিচু হলেন। কাকিমা, আমি আদিত্য। কাকিমা পিছিয়ে গেলেন। তিনি আদিত্যের মাথায় হাত রাখলেন না। তার গলায় একরাশ তিক্ততা ছিল। জানি তুমি কে। ওই তো সেই না যে নিজের সাফল্যের সিঁড়ি বানানোর জন্য আমার মেয়ের লাশের ওপর দিয়ে হেঁটে গিয়েছিলে? আদিত্য স্তম্ভিত হয়ে গেলেন। গ্রামে তিনি সবসময় ভালোবাসা পেতেন, কিন্তু আজ কাকিমার চোখে ঘৃণা ছিল। কাকিমা, আমি ক্ষমা চাইতে এসেছি। আমি আমার ভুল বুঝতে পেরেছি। আদিত্য সাফাই দিলেন। কাকিমা হাসলেন, একটি অন্তঃসার শূন্য হাসি। ক্ষমা? কাঁচের বাসন ভেঙে গেলে তা আঠা দিয়ে জোড়া লাগানো যায় বাবা, কিন্তু বিশ্বাসের সুতো একবার ছিঁড়ে গেলে ব্রহ্মাও তা জুড়তে পারেন না। তুমি কি জানো এই মেয়েটি গত 5 বছরে কি সহ্য করেছে? আদিত্য সাবিত্রীর দিকে তাকালেন। সে মাথা নিচু করে দাঁড়িয়েছিল। কি হয়েছিল কাকিমা? আদিত্য ভয়ে ভয়ে জিজ্ঞেস করলেন। আমি তো ভেবেছিলাম যে আমি টাকা পাঠিয়েছিলাম। আমি তো টাকা? কাকিমা চিৎকার করে উঠলেন। তোমার সেই টাকাও ছুঁয়ে দেখেনি। প্রতি মাসে পিয়ন মানি অর্ডার নিয়ে আসতো আর এটা ফেরত পাঠিয়ে দিত। বলতো যে যে সম্পর্কে সম্মান নেই সেই সম্পর্কের ভিক্ষা ওর চাই না। ও খেতে মজুরি করেছে, অন্যের বাড়িতে বাসন মেজেছে, কিন্তু তোমার সাহায্যের একটি পয়সাও নেয়নি। আদিত্যের মাথা অপমানে নিচু হয়ে গেল। তিনি ভেবেছিলেন টাকা পাঠিয়ে তিনি নিজের দায়িত্ব পালন করছেন, কিন্তু এখানে তো স্বাভিমানের এক আলাদা লড়াই লড়া হচ্ছিল। ঠিক তখনই ভিড়ের মধ্য থেকে এক বয়স্ক জ্যাঠামশাই ব্রিজলাল সামনে এলেন। তিনি নিজের লাঠি মাটিতে ঠুকে বললেন, শুধু এই কথাটাই নয় কালেক্টর সাহেব, আসল সত্যিটা তো আপনি এখনো শোনেননি। সেই সত্যি যা যদি আপনার কানে পৌঁছাতো
তবে হয়তো আপনার এই লাল বাতি লাগানো গাড়িটি আজ এখানে থামার সাহস পেত না। আদিত্যের বুক দুরুদুরু করতে লাগল। কেমন সত্যি আর কি লুকোনো হয়েছে আমার থেকে? জ্যাঠামশাই সাবিত্রীর দিকে তাকালেন, যে এখন কাঁপছিল। বলবেন না জ্যাঠামশাই? সাবিত্রী প্রথমবার মুখ খুলল। তার গলায় এক ভীতি ছিল। ওকে যেতে দিন, কাসুন্দি ঘেটে কি লাভ? না মা, জ্যাঠামশাই গর্জে উঠলেন। আজ বিচার হবে। আজ এই দেবতা সদৃশ মানুষটিকে নিজের আসল চেহারা দেখতেই হবে। জ্যাঠামশাই আদিত্যের কাছে এলেন এবং তার চোখের দিকে তাকিয়ে বললেন, তুমি জানো আদিত্য, যখন তুমি শহরে নিজের নতুন পৃথিবী সাজাচ্ছিলে, তখন এখানে গ্রামে কি হয়েছিল? তোমার যাওয়ার 6 মাস পর গ্রামের জমিদারের ছেলে সাবিত্রীর ওপর কুদৃষ্টি দিয়েছিল। সে চেষ্টা করেছিল ওর ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলার। আদিত্যের মুঠি শক্ত হয়ে গেল। কি? কার এত বড় সাহস? তিনি একজন ডিএমের মতো গর্জে উঠলেন। নিজের ক্ষমতা দেখিও না, কাকিমা মাঝপথে থামিয়ে দিলেন। তখন কোথায় ছিল তোমার ক্ষমতা, যখন জমিদারের গুন্ডারা ওর ঘর ঘিরে ফেলেছিল? সাবিত্রী থানায় রিপোর্ট করতে চেয়েছিল, কিন্তু থানার বড়বাবু রিপোর্ট লিখতে মানা করে দিলেন। জানো কেন? আদিত্য চুপ করে রইলেন, কারণ কাকিমার গলা ধরে এসেছিল। বড়বাবু বলেছিলেন যে ডিএম সাহেবের স্ত্রী হয়ে তুমি যদি এখানে রিপোর্ট করতে আসো, তবে নিশ্চয়ই ভুল তোমারই হবে। লোকে বলতে লাগল যে বড় সাহেব যখন ছেড়েছেন, তখন নিশ্চয়ই ওর চালচলন খারাপ হবে। সমাজ জমিদারকে নয়, এই একা নারীকেই দোষী সাব্যস্ত করল, এবং সেদিন কাকিমা থেমে গেলেন। সাবিত্রী ফুঁপিয়ে কাঁদতে লাগল। আদিত্যের শ্বাস আটকে গেল। সেদিন কি হয়েছিল কাকিমা, বলো আমাকে। জ্যাঠামশাই এগিয়ে এসে বললেন, সেদিন সাবিত্রী নিজের ইজ্জত বাঁচানোর জন্য তা করেছিল যা কেউ ভাবতেও পারে না। ও জমিদারের ছেলের সামনে নিজের গলায় কাঁচতে ধরে বলেছিল যে যদি সে এক পাও এগিয়ে আসে তবে সে নিজের জীবন দিয়ে দেবে। কিন্তু ও তোমার নাম নেয়নি। ও একবারও বলেনি যে আমার স্বামী ডিএম, তাকে ডাকো। জানো কেন? আদিত্যের চোখ থেকে জল ঝরতে শুরু করেছিল। কেন? কারণ, জ্যাঠামশাই ভারাক্রান্ত মনে বললেন, ও চায়নি যে তোমার নামে কোনো কলঙ্ক লাগুক। ও ভাবত যে যদি খবর রটে যে ডিএমের স্ত্রীর সাথে শ্লীলতাহানি হয়েছে, তবে তোমার বদনাম হবে, তোমার উন্নতি থেমে যাবে। এই পাগল মেয়েটা নিজের সম্মান বাজি রেখে তোমার নামের পাহারাদারি করছিল। আর তুমি সেখানে শহরে একে অশিক্ষিত আর গেয় মনে করে অন্য মহিলাদের সাথে পার্টিতে মদের গ্লাস ওড়াচ্ছিলে। আদিত্যের মনে হল যেন পায়ের তলা থেকে মাটি সরে গেল, আর তিনি তাতে তলিয়ে গেলেন। নিজের ইউনিফর্ম, নিজের পদমর্যাদা, নিজের সমস্ত কৃতিত্ব তার কাছে ধুলোর সমান মনে হতে লাগল। যে নারীকে তিনি নিজের যোগ্য মনে করেননি, সেই নারী তার সম্মানের জন্য নিজের জীবন বাজি লাগিয়েছিল। এটি শুধু প্রেম ছিল না, এটি ছিল ত্যাগের সেই চরম সীমা যা স্পর্শ করা আদিত্যের মতো উচ্চাকাঙ্ক্ষী মানুষের পক্ষে সম্ভব নয়। সাবিত্রী। আদিত্য হাঁটু গেড়ে মাটিতে বসে পড়লেন। একজন ডিএম, একটি জেলার রাজা আজ এক দিনমজুর নারীর পায়ে বসেছিলেন। আমাকে ক্ষমা করে দাও, আমি অন্ধ ছিলাম। আমি হিরে হারিয়ে পাথর কুড়িয়েছি। আমাকে একটি সুযোগ দাও, আমি সব ঠিক করে দেব। আমি সেই জমিদারকে, সেই দারোগাকে, সবাইকে শাস্তি দেব। শুধু তুমি আমার সাথে চলো। সাবিত্রী নিজের চোখের জল মুছল এবং ধীরে আদিত্যের কাঁধে হাত রাখল। সে কি গলে গিয়েছিল? পুরনো প্রেম কি জেগে উঠেছিল? সে বলল, উঠুন সাহেব, মাটিতে বসা আপনাকে শোভা পায় না। আদিত্য আশার আলো নিয়ে উঠে দাঁড়ালেন। তাহলে তুমি আমার সাথে চলছ তো বাংলোতে? সেখানে সবাই তোমার অপেক্ষা করবে। আমি দুনিয়াকে বলবো যে তুমি আমার স্ত্রী, আমার গর্ব। সাবিত্রী পিছিয়ে গেল। সে না সূচক মাথা নাড়ল। না। কেন? আদিত্য আর্তনাদ করে উঠলেন। আমি শপথ করছি তোমাকে কখনো অভিযোগের সুযোগ দেব না। কথা অভিযোগের নয় আদিত্য। সাবিত্রী দেওয়ালে টাঙানো ভগবানের ছবির দিকে তাকাল। কথা তার যে এখন মরে গিয়েছে। সেই সাবিত্রী যে আপনার পথ চেয়ে বসে থাকত, সেই দিনই মরে গিয়েছিল, যেদিন আপনি বলেছিলেন যে আমি আপনাকে লজ্জিত করি। এখন যে বেঁচে আছে সে এমন এক নারী যে একলা বাঁচতে শিখে গিয়েছে। ঠিক তখনই বাইরে একটি জিপ থামার শব্দ এলো। সাইরেন বেজে উঠল। আরেকটি পুলিশের গাড়ি সেখানে পৌঁছেছিল। সেখান থেকে এক ইন্সপেক্টর নামলেন এবং দৌড়ে ঝুপড়ির দিকে এলেন। স্যার স্যার, ইন্সপেক্টর হাঁপাচ্ছিলেন। ওয়্যারলেসে মেসেজ এসেছে, লখনৌ থেকে খুব বড় খবর আছে। আদিত্য রাগে ঘুরে তাকালেন। কি আজে বাজে বকছ? দেখছ না আমি কোথায় আছি? স্যার, বিষয়টি গুরুতর। ইন্সপেক্টর কাঁপতে কাঁপতে একটি খাম এগিয়ে দিলেন। আপনার বিরুদ্ধে তদন্তের আদেশ এসেছে। 5 বছর আগে সেই টেন্ডার কেলেঙ্কারিতে আপনার নাম এসেছে।
সাসপেনশনের অর্ডার ফ্যাক্স হয়েছে। আদিত্যের পায়ের তলার মাটি সরে গেল। যে ক্ষমতা আর প্রতিপত্তির নেশায় তিনি সাবিত্রীকে ছেড়েছিলেন, আজ সেই ক্ষমতাই তাকে ধোঁকা দিচ্ছিল। তিনি কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেলেন। তিনি সাবিত্রীর দিকে তাকালেন। সাবিত্রী সব শুনল, কিন্তু তার চেহারায় কোনো ভাবান্তর হল না। সে শুধু এটুকুই বলল, সময়ের চাকা সাহেব, ঘরে অবশ্যই। কাল আপনি ওপরে ছিলেন, আজ নিচে নামছেন। কিন্তু মনে রাখবেন, সাবিত্রী যে পরের কথাটি বলল তা সেখানে উপস্থিত প্রতিটি মানুষকে নাড়িয়ে দিল। সে আদিত্যের চোখের দিকে তাকিয়ে বলল, যখন আপনি শিখরে ছিলেন তখন আমি আপনাকে ছাড়িনি। এখন যখন আপনি মাটিতে আছাড় খেতে চলেছেন, ঠিক তখনই এক অদ্ভুত নিস্তব্ধতা ছড়িয়ে পড়ল। সাবিত্রী কি এখন তার সাথ দেবে, নাকি এটি তার প্রতিশোধ নেওয়ার সময় ছিল? গল্প এখনও শেষ হয়নি, কারণ আসল পরীক্ষা তো এখন শুরু হওয়ার কথা ছিল, এবং সাবিত্রীর কথা অসম্পূর্ণ থেকে গিয়েছিল। আর সেখানে উপস্থিত প্রত্যেকের কান খাড়া হয়ে গিয়েছিল। হাওয়ায় এক অদ্ভুত নিস্তব্ধতা ছড়িয়ে পড়ল, যেন কোনো ঝড়ের আগের নীরবতা। ইন্সপেক্টরের হাতে সেই কাগজটি উড়ছিল, যা আদিত্য প্রতাপ সিংয়ের সোনালী ক্যারিয়ারে সবথেকে বড় কলঙ্ক ছিল। আদিত্যের নজর মাটির দিকে নিবদ্ধ ছিল। যে ইউনিফর্ম, যে দাপট আর যে ক্ষমতার অহংকারে তিনি নিজের ভালোবাসা, নিজের পরিবার আর নিজের শিকড়কে অস্বীকার করেছিলেন, আজ সেই ক্ষমতাই তার থেকে কেড়ে নেওয়া হচ্ছিল। সাবিত্রী নিজের কথা শেষ করল, যখন আপনি মাটিতে আছাড় খেতে চলেছেন, তখনও আমি আপনাকে লাথি মারব না। এটাই তফাৎ আমাতে আর আপনার মধ্যে, আদিত্য। আপনি আমাকে তখন ছেড়েছিলেন যখন আপনার মনে হয়েছিল আমি আপনার সম্মানের পরিপন্থী, কিন্তু আমি আপনাকে তখনও সাহারা দেব যখন দুনিয়া আপনাকে অপরাধী মনে করবে। এই জন্য নয় যে আমার আপনার থেকে এখনও কোনো আশা আছে, বরং এই জন্য কারণ আমি যে আগুনকে সাক্ষী রেখে আপনার সাথে 7 পাক ঘুরেছিলাম, সেই আগুনের অপমান আমি করতে পারি না। আদিত্য ঝটকায় মাথা তুললেন। তার চোখে জল আর লজ্জার এমন এক সংমিশ্রণ ছিল যা দেখা যে কোনো পাথর হৃদয় মানুষের পক্ষেও কঠিন হতো। ইন্সপেক্টর ইতস্তত করে বললেন, স্যার, গাড়ির চাবি আর সরকারি ফোন জমা দিতে হবে, প্রোটোকল আছে। এই মুহূর্তটি আদিত্যের জন্য মৃত্যুর চেয়েও যন্ত্রণাদায়ক ছিল। গ্রামের মাঝখানে সেই সব মানুষের সামনে যাদের কাছে তিনি নিজের জৌলুস দেখাতে এসেছিলেন, তাকে একজন অপরাধীর মতো গণ্য করা হচ্ছিল। গ্রামবাসী যারা কিছুক্ষণ আগে পর্যন্ত গুটিয়েছিল, এখন নিজেদের মধ্যে ফিসফিস করতে লাগল। কেউ বলল, দেখো, ভগবানের লাঠিতে শব্দ হয় না, তো কেউ বলল, যেমন কর্ম তেমন ফল। আদিত্য কাঁপতে কাঁপতে গাড়ির চাবি ইন্সপেক্টরের হাতে দিলেন। লাল বাতি লাগানো গাড়ি, যা তার অহংকার ছিল, এখন কেবল একটি লোহার কাঠামো মনে হচ্ছিল। পুলিশরা ধুলো উড়িয়ে চলে গেল। এখন সেখানে শুধু আদিত্য ছিল, সাবিত্রী ছিল, আর গ্রামের সেই সমাজ ছিল যাদের আদিত্য একসময় তুচ্ছ মনে করতেন। ভেতরে চলে আসুন, সাবিত্রী খুব শান্ত স্বরে বলল। তাতে কোনো ব্যঙ্গ ছিল না, শুধু এক ক্লান্তি ছিল। রোদ খুব চড়া, আর এখন তো আপনার কাছে সেই সরকারি ছায়াও নেই। আদিত্য কোনো রোবটের মতো টলতে টলতে ঝোপড়ির ভেতর গেলেন। তিনি সেই তক্তপোষে বসে পড়লেন, যার ওপর একসময় তিনি নিজের উজ্জ্বল ভবিষ্যতে স্বপ্ন বুনতেন। আজ ভবিষ্যৎ বর্তমান হয়ে সামনে দাঁড়িয়েছিল, কিন্তু তা উজ্জ্বল নয়, কালিমা লিপ্ত ছিল। সাবিত্রী তাকে জলের গ্লাস আবার এগিয়ে দিল। আদিত্য এক চুমুক খেলেন। জল গলা দিয়ে নামানো কঠিন হচ্ছিল। এইসব মিথ্যে, সাবিত্রী। আদিত্য সাফাই দেওয়ার চেষ্টা করলেন, কিন্তু তার গলায় সেই আত্মবিশ্বাস ছিল না। আমাকে ফাঁসানো হচ্ছে, এটা রাজনীতি। সাবিত্রী উনুনের পাশে বসে কাঠ চালানো শুরু করলেন। সত্যি আর মিথ্যে তো আদালত ঠিক করবে, আদিত্য, কিন্তু জীবনের আদালতে তো ফয়সালা 5 বছর আগেই হয়ে গিয়েছিল। আপনি যেদিন এই দুর্গোড়া পেরিয়েছিলেন, সেই দিনই আপনি নিজের আসল কবজ হারিয়েছিলেন। মানুষ যখন আপনজনদের দুয়ার ঘেরাটোপ থেকে বাইরে বেরোয়, তখন দুনিয়ার কুনজর তাকে লেগেই যায়। আদিত্য নীরব হয়ে গেলেন। তিনি সাবিত্রীকে দেখছিলেন। ধোঁয়ার মাঝে তার মুখটা কোনো তপস্বিনীর মতো লাগছিল। তুমি জানো সাবিত্রী, আদিত্য ভারাক্রান্ত মনে বললেন, যখন আমি শহরে গিয়েছিলাম, আমার মনে হয়েছিল আনন্দ বড় গাড়িতে, রাজকীয় বাংলয় আর কুর্নিশ জানানো পাহারাদারদের মধ্যে আছে। আমি সেসব পেয়েছিলাম, কিন্তু প্রতি রাতে যখন আমি নিজের মখমলের বিছানায় শুতাম, আমার ঘুম আসত না। আমার এই ঝুপড়ির, এই তক্তপোষ্টির কথা মনে পড়ত, কিন্তু আমার অহংকার আমাকে ফিরে আসতে দিত না। আমার মনে হতো যদি আমি ফিরে আসি তবে আমি হেরে যাব। আমি নিজেকে খুব বড় মনে করে নিয়েছিলাম। সাবিত্রী রুটি বেলতে শুরু করলেন। বড় মানুষ সেই হয় না যে উঁচু পদে বসে আছে, আদিত্য। বড় সেই হয় যে নিজের শিকড় ভুলে যায় না। আপনি গাছের উচ্চতাকেই তার শক্তি মনে করে নিয়েছিলেন, আর শিকড় কাটতে শুরু করেছিলেন। আর দেখুন, আজ এক ঝোড়ো হাওয়া সেই উঁচু গাছটিকে ফেলে দিল। ঠিক তখনই বাইরে থেকে কাকিমা রামদাইয়ার বলা শোনা গেল, ওরে সাবিত্রী,
ভেতরেই বসে থাকবি নাকি? একটু বাইরে তো আয়। সাবিত্রী হাত মুছে বাইরে গেল। আদিত্য তার পেছনের দরজায় এসে দাঁড়ালেন। বাইরে গ্রামের কিছু গণ্যমান্য ব্যক্তি দাঁড়িয়েছিলেন। পরিবেশে তীব্র উত্তেজনা বিরাজ করছিল। কাকিমা সাবিত্রীকে একপাশে টেনে নিয়ে নিচু স্বরে, কিন্তু যথেষ্ট জোরে যাতে আদিত্য শুনতে পান, বললেন, মা, এখন আর কি ভাবছিস? দেখে নিলি তো এর হাল। যে লোকটা তোকে দুধ থেকে তুলে ফেলা মাছির মতো ছুঁড়ে ফেলে দিয়েছিল, আজ ভগবান তাকেই রাস্তায় এনে দাঁড়িয়েছেন। ওকে বলে দে এখান থেকে চলে যেতে। এই গ্রাম ভদ্রলোকের, দাগি অফিসারদের নয়। আদিত্যের বুকটা যেন ক্ষতবিক্ষত হয়ে গেল। এ তো সেই কাকিমা, যিনি ছোটবেলায় নিজের হাতে তাকে মাখন মিছরি খাইয়ে দিতেন। আজ তার কথায় এত তিক্ততা। সাবিত্রী কাকিমার হাত নিজের হাতের মুঠোয় নিল। কাকিমা, উনি আমার স্বামী। উনি নিজের ধর্ম পালন না করলেও আমি আমার ধর্ম কিভাবে ভুলে যাব? আর দাগের কথা বলছো তো, সেই দাগ তো উর্দিতে লেগেছে, এখনও তা প্রমাণিত হয়নি। আর যদি প্রমাণিত হয়েও যায়, তবুও এই ঘর ওর। যতক্ষণ আমি বেঁচে আছি, এই ঘরের দরজা ওর জন্য বন্ধ হবে না। কাকিমা বিরক্ত হয়ে নিজের হাত ছাড়িয়ে নিলেন। তুই পাগল সাবিত্রী, এই লোকটা তোকে আবার ছোবল মারবে। সাপের স্বভাব বদলায় না। সাবিত্রী দৃঢ়তার সাথে বলল, বদলায় কাকিমা, সময় সবাইকে বদলে দেয়। দেখুন না, যে আদিত্য একসময় এসি ছাড়া নিঃশ্বাস নিতে পারত না, আজ সে আমার এই ভাঙা খাটে পাখা ছাড়াই বসে আছে। সময়ের চেয়ে বড় কোনো শিক্ষক হয় না। ভিড় ধীরে ধীরে পাতলা হতে লাগল, কিন্তু কানাঘুষো চলতেই থাকল। আদিত্য আবার ভেতরে গিয়ে বসলেন। নিজের অসহায়তায় তার কান্না পাচ্ছিল। বিকেল গড়িয়ে সন্ধে নামল। ঝুপড়িতে অন্ধকার ঘনীভূত হতে লাগল। সাবিত্রী একটি প্রদীপ জ্বালিয়ে তুলসীতলায় রাখল। তারপর আরেকটি প্রদীপ এনে ঘরে রাখল। সেই মিটমিটে আলোর রোশনাইতে আদিত্য দেখলেন ঝুপড়ির এক কোণে কিছু বই রাখা আছে। এগুলো ওর সেই পুরনো বই, ধুলোয় মাখা, পাতাগুলো হলুদ হয়ে গিয়েছে। আদিত্য কাঁপতে কাঁপতে একটি বই হাতে নিলেন। পাতার মাঝখান থেকে একটি শুকনো গোলাপ ফুল খসে পড়ল। এটি সেই ফুল যা তিনি সাবিত্রীকে তাদের প্রথম বিবাহ বার্ষিকীতে দিয়েছিলেন। আদিত্যর চোখের বাঁধ ভেঙে গেল। তুমি তুমি এসব আগলে রেখেছ? সাবিত্রী রকি বাড়তে বাড়তে বলল, আমি স্মৃতি নয়, নিজের প্রত্যাশা আগলে রেখেছিলাম। আমার মনে হতো হয়তো একদিন সেই পুরনো আদি ফিরে আসবে, সেই অফিসার নয়, সেই ছেলেটি যাকে আমি ভালোবেসেছিলাম। আদিত্য থালার দিকে তাকালেন। শুকনো রুটি আর নুন লঙ্কার চাটনি। 5 বছর ধরে তিনি 5 তারা হোটেলের খাবার খাচ্ছিলেন, কিন্তু আজ সেই শুকনো রুটির গন্ধে তার খিদে জেগে উঠল। তিনি এক টুকরো ছিঁড়ে মুখে দিলেন। সেই একই স্বাদ, আপনত্বের স্বাদ। আমাকে ক্ষমা করে দাও সাবিত্রী। আদিত্য ফুঁপিয়ে উঠলেন। আমি পথভ্রষ্ট হয়েছিলাম। জাঁকজমক আমাকে অন্ধ করে দিয়েছিল। আমার মনে হয়েছিল তুমি আমার স্ট্যাটাসের যোগ্য নাও, কিন্তু সত্যি তো এই যে আমি তোমার ভালোবাসারই যোগ্য ছিলাম না। আজ যখন আমার উর্দি, পদমর্যাদা, গাড়ি সব কেড়ে নেওয়া হয়েছে, তখন আমি বুঝতে পারছি যে আমার কাছে সবচেয়ে দামি জিনিস যা ছিল, তাকে আমি 5 বছর আগেই এই ঝুপড়িতে ফেলে গিয়েছিলাম। সাবিত্রী তাকে কাঁদতে দেখল, কিন্তু কাছে গিয়ে শান্ত করল না। সে দূরেই বসে রইল। চোখের জল মুছে ফেলুন। এখন এই চোখের জলের কোনো দাম নেই। যে সময় বয়ে গিয়েছে তা আর ফিরবে না। আপনি যে 5 বছর হারিয়েছেন, তাতে শুধু আমাকে হারাননি, আপনি আপনার সন্তানের শৈশবকেও হারিয়ে ফেলেছেন। আদিত্যর হাত থেকে রুটির টুকরোটা পড়ে গেল। সন্তান? কি বলছো তুমি? সাবিত্রী চোখ নিচু করল। হ্যাঁ, আপনি যখন আমাকে ছেড়ে গিয়েছিলেন, তখন আমি 2 মাসের গর্ভবতী ছিলাম। আমি আপনাকে জানানোর অনেক চেষ্টা করেছিলাম, ফোন করেছিলাম, অফিসে চিঠি পাঠিয়েছিলাম, কিন্তু আপনার বিয়ে বলেছিলেন সাহেব খুব ব্যস্ত, ফালতু লোকেদের জন্য অনর সময় নেই। আদিত্যর মনে হলো যেন কেউ তার বুকে হাতুড়ি দিয়ে আঘাত করল। হে ভগবান, আমি আমার নিজের রক্ত। সাবিত্রী কোথায় সে? ছেলে না মেয়ে? ছেলে। সাবিত্রী দেয়ালের পেছনের দিকে ইশারা করল। স্কুলে গিয়েছে, এখনই চলে আসবে। ওর নাম আমি ধ্রুব রেখেছি, যাতে ও নিজের বাবার মতো লক্ষ্যভ্রষ্ট না হয়, ধ্রুব তারার মতো অটল থাকে। আদিত্যর মাথা ঘুরতে লাগল। অপরাধবোধের এত ভারী বোঝা তিনি কিভাবে বইবেন? তিনি নিজের গর্ভবতী স্ত্রীকে ঘর থেকে বের করে দিয়েছিলেন, নিজের ছেলেকে অনাথের মতো জীবন কাটাতে বাধ্য করেছিলেন। তিনি কেমন রাক্ষস হয়ে গিয়েছিলেন। ঠিক তখনই দরজায় একটি ছোট বাচ্চার ছায়া দেখা গেল। বছর 4 বাচ্চা, পরনে একটা তালিমারা হাফ প্যান্ট আর পুরনো জামা, কাঁধে কাপড় দিয়ে সেলাই করা একটা ঝোলা ব্যাগ। সে দৌড়ে ভেতরে এলো। মা, আমার খুব খিদে পেয়েছে। সে আদিত্যকে দেখল এবং থমকে গেল। একজন অচেনা মানুষ স্যুট বুট পরে বসে কাঁদছেন, ওর মায়ের পাশে বসে আছেন।
ধ্রুব সাবিত্রীর শাড়ির আঁচল ধরে ভয় পেয়ে জিজ্ঞেস করল, মা, ইনি কে? সাবিত্রী ধ্রুবর মাথায় হাত বুলিয়ে দিল। তার চোখ জলে ভরে এলো। তিনি কি বলবেন? তিনি কি বলবেন যে এ সেই বাবা যার জন্য সে রোজ বিকেলে অপেক্ষা করত? নাকি বলবেন এ সেই লোক যার জন্য গ্রামের বাচ্চারা তাকে বাপ মরা বলে খ্যাপাত? ইনি মেহমান বাবা, সাবিত্রী ভারাক্রান্ত মনে বলল। শহর থেকে এসেছেন, ওর পা ছুঁয়ে প্রণাম কর। ধ্রুব ধীরে ধীরে এগিয়ে গেল এবং আদিত্যর পা ছোঁয়ার জন্য নিচু হল। যেমনই ওর কচি হাত দুটো আদিত্যর পায়ে লাগল, আদিত্য ওকে কোলে তুলে নিয়ে বুকে জড়িয়ে ধরলেন। তিনি হাউ হাউ করে কাঁদতে লাগলেন, আমার সন্তান, আমার মানিক। ধ্রুব ঘাবড়ে গেল। সে নিজেকে ছাড়িয়ে পালানোর চেষ্টা করতে লাগল। মা, মা! সাবিত্রী ওকে শান্ত করল। ভয় পাস না ধ্রুব, ইনি তোর কিছু করবেন না। আদিত্য নিজেকে সামলালেন। তিনি ধ্রুবর মুখটা নিজের দু হাতের মধ্যে নিলেন। তাতে নিজেরই শৈশব দেখতে পাচ্ছিলেন। সেই একই চোখ, একই নাক, কিন্তু সেই চোখে বাবার জন্য চেনার আনন্দ নয়, বরং ভয় ছিল। এই ভয়টাই ছিল আদিত্যর সবচেয়ে বড় শাস্তি। রাত গভীর হয়েছে। গ্রামে নিস্তব্ধতা বিরাজ করছে। দূরে কোথাও কুকুরের ডাক শোনা যাচ্ছিল। আদিত্য ঝুপড়ির বাইরের দাওয়ায় বসেছিলেন। ভেতরে ধ্রুব ঘুমিয়ে পড়েছে। সাবিত্রী এখনও জেগেই আছে। আদিত্য ভাবছিলেন কাল সকালে কি হবে। পুলিশ কি তাকে গ্রেফতার করতে আসবে? মিডিয়া কি এখানে পৌঁছে যাবে? তার ক্যারিয়ার তো শেষ হয়েছেই, কিন্তু জীবন কি শেষ হয়ে গিয়েছে? তখনই জ্যাঠামশাই লণ্ঠন হাতে নিয়ে সেখানে এলেন এবং আদিত্যর পাশে বসলেন। তিনি নিজের পকেট থেকে বিড়ির বান্ডিল বের করে একটি বিড়ি ধরিয়ে আদিত্যর দিকে বাড়িয়ে দিলেন। আদিত্য মানা করলেন। খেয়ে নে, জ্যাঠামশাই বললেন, কষ্ট হালকা হবে। শহরের সিগারেটে সেই নেশা নেই যা গ্রামের তামাকের মধ্যে আছে, আর শহরের দৌলতে সেই শান্তি নেই যা গ্রামের মাটিতে আছে। আদিত্য চুপ করে রইলেন। জানিস আদিত্য, জ্যাঠামশাই ধোঁয়ার কুণ্ডলি পাকিয়ে বললেন, সাবিত্রী তোর ছেলের মনে কখনো তোর বিরুদ্ধে বিষ ঢোকায়নি। ও সবসময় ওকে বলতো তোর বাবা দেশের সেবা করছেন, অনেক বড় মানুষ। যখনই কোনো উৎসব আসত, ও ধ্রুবকে বলতো তোর বাবা তোর জন্য নতুন জামা পাঠিয়েছেন, অথচ সেই জামাও নিজে খাটাখাটনি করে কিনে আনত। ও তোর সম্মানের ইমারতকে নিজের মিথ্যে লিড দিয়ে বাঁচিয়ে রেখেছিল। আদিত্য জ্যাঠামশাইয়ের পা জড়িয়ে ধরলেন। জ্যাঠামশাই, আমি অনেক বড় পাপী। আমি দেবীর মতো স্ত্রীকে প্রত্যাখ্যান করেছি। এখন আমি কি করব, কিভাবে প্রায়শ্চিত্ত করব? জ্যাঠামশাই তার কাঁধে হাত রাখলেন। প্রায়শ্চিত্তের পথ খুব কঠিন বাবা। ভেঙে যাওয়া বিশ্বাস জুড়তে কয়েক যুগ লেগে যায়। তুই ভাবছিস এখানে থেকে সব ঠিক করে দিবি? না, কাল যখন সকাল হবে তখন আসল পরীক্ষা শুরু হবে। মিডিয়া আসবে, পুলিশ আসবে, গ্রামবাসীরা তামাশা দেখবে। তুই কি সেই তামাশার অংশ হওয়ার জন্য তৈরি? তুই কি সাবিত্রী আর ধ্রুবকে সেই বদনামের ভাগিদার হতে দিবি যা তুই নিজের সাথে নিয়ে এসেছিস? আদিত্য স্তব্ধ হয়ে গেলেন। জ্যাঠামশাই ঠিকই বলছিলেন। তার এখানে থাকা সাবিত্রী আর ধ্রুবর জন্য বিপদ ডেকে আনতে পারে। তার কলঙ্কের আগুন তাদেরও পুড়িয়ে দেবে। তবে কি আমি চলে যাব? আদিত্য জিজ্ঞেস করলেন। পালিয়ে যাব? পালানো তো তুই 5 বছর আগেই শিখে গিয়েছিলে, জ্যাঠামশাই কড়া ভাষায় বললেন। এখন টিকে থাকতে শেখ। কিন্তু ফয়সালা তোকে করতে হবে যে তুই একজন স্বামী আর বাবা হয়ে টিকে থাকবি, নাকি একজন পলাতক অফিসার হয়ে। মনে রাখিস, সাবিত্রী তোকে আশ্রয় দিয়েছে, ক্ষমা নয়। ক্ষমা অর্জন করতে হয়, আর তা টাকা দিয়ে নয়, তপস্যা দিয়ে পাওয়া যায়। রাত তখন প্রায় 2টো। আদিত্যর চোখে ঘুম নেই। তিনি উঠলেন এবং ভেতরে গেলেন। সাবিত্রী ধ্রুবর পাশে শুয়েছিল, কিন্তু জেগেই ছিল। সাবিত্রী, আদিত্য ফিসফিস করে বললেন, আমি জানি আমার অপরাধ ক্ষমার যোগ্য নয়, কিন্তু যদি আমার জেলও হয়ে যায়, তবু আমি খুশি থাকব যে আমি আমার পরিবারকে ফিরে পেয়েছি। শুধু একটা কথা দাও, তুমি ধ্রুবকে কখনো আমাকে ঘৃণা করতে শেখাবে না। সাবিত্রী উঠে বসল। অন্ধকারে তার চোখ চকচক করছিল। ঘৃণা দুর্বল মানুষেরা করে আদিত্য। আমি ওকে ভালোবাসতে শিখিয়েছি। কিন্তু একটা কথা জেনে রাখুন, এই যে ঝড় আপনার জীবনে এসেছে তা অকারণ নয়। ঈশ্বর আপনাকে সবকিছু দিয়েছিলেন, কিন্তু আপনি তার মর্যাদা রাখেননি। এখন ঈশ্বর আপনার থেকে সব কেড়ে নিচ্ছেন, যাতে আপনি শূন্যকে বুঝতে পারেন, কারণ শূন্য থেকেই সৃষ্টির শুরু হয়। কাল কি হবে? আদিত্য জিজ্ঞেস করলেন। কালকের সূর্য নতুন গল্প লিখবে, সাবিত্রী বলল।
কিন্তু সেই গল্প সুখের হবে না দুঃখের তা আপনার সিদ্ধান্তের ওপর নির্ভর করবে। 5 বছর আগে আপনি সিদ্ধান্ত নিয়েছিলেন, আজ সময় সিদ্ধান্ত নেবে। ঠিক তখনই বাইরে গাড়ির চাকার আওয়াজ শোনা গেল। অনেকগুলো গাড়ি তীব্র আলো ঝুপড়ির ফাঁকফোকর দিয়ে ভেতরে আসতে লাগল। লাউডস্পিকারে কারো আওয়াজ প্রতিধ্বনিত হল, আদিত্য প্রতাপ সিং, বাইরে আসুন, পুলিশ পুরো গ্রাম ঘিরে ফেলেছে। আদিত্যর বুক ধরফর করে উঠল। পুলিশ তাকে গ্রেফতার করতে এসেছিল। সাবিত্রী আদিত্যর হাত শক্ত করে ধরল। 5 বছরের মধ্যে এটিই ছিল প্রথম স্পর্শ। সেই স্পর্শে ভয় ছিল না, ছিল এক ভরসা, সাথে থাকার ভরসা। ঘাবড়াবেন না, সাবিত্রী বলল, এবং তার গলায় দুর্গার মতো তেজ ছিল। আমি আপনার সাথে যাব, দেখি প্রমাণ ছাড়া কে আপনাকে হাতকড়া পড়ায়। চলুন বাইরে। আদিত্য নিজের স্ত্রীকে দেখলেন। সে আর সেই অবলা নারী ছিল না যাকে তিনি ছেড়ে গিয়েছিলেন। সে এক ঢালে পরিণত হয়েছিল। আদিত্য দীর্ঘশ্বাস নিলেন, সাবিত্রীর হাত ধরলেন এবং দুজনে মিলে একসাথে ঝুপড়ির দরজা খুললেন। বাইরের দৃশ্য ভয়াবহ ছিল। ডজনখানেক পুলিশের গাড়ি, মিডিয়ার ক্যামেরা আর ফ্ল্যাশলাইট, পুরো গ্রাম জেগে গিয়েছে। আদিত্য বাইরে বেরোতেই ক্যামেরার ফ্ল্যাশ ছলকাতে লাগল। মিস্টার আদিত্য, আপনি কি টেন্ডার কেলেঙ্কারি করেছেন? মিস্টার আদিত্য, এ কি সত্যিই যে আপনি আপনার স্ত্রীকে ছেড়ে দিয়েছিলেন? মিস্টার আদিত্য, জনগণ জানতে চায়। প্রশ্নের বন্যা বয়ে যাচ্ছিল। আদিত্যর চোখ ধাঁধিয়ে গেল। তিনি পিছিয়ে যেতে লাগলেন, কিন্তু সাবিত্রী এগিয়ে গেল। সে নিজের আঁচল কোমরে গুজে মিডিয়ার ক্যামেরার সামনে গিয়ে দাঁড়াল। সে হাত তুলে চিৎকার করে উঠল, চুপ, একদম চুপ। তার গলায় এতটাই জোর ছিল যে শোরগোল থেমে গেল। আমার স্বামী কি করেছেন আর কি করেননি তার বিচার আপনারা করবেন না, সাবিত্রী গর্জে উঠল। আর রইল আমার আর ওর সম্পর্কের কথা। তখনই ভিড়ের মধ্যে থেকে একজন ব্যক্তি সামনে এলো। সে আর কেউ নয়, সেই নেতা যার ইশারায় আদিত্যকে ফাঁসানো হয়েছিল এবং যে এখন নিজের রাজনীতি চমকাতে এসেছিল। সে হাসতে হাসতে বলল, আরে ভাবিজি, আপনি এই দুর্নীতিগ্রস্ত লোকটার পক্ষ নিচ্ছেন। এ তো আপনাকে রাস্তায় বসিয়ে দিয়েছিল। সাবিত্রী সেই নেতার চোখের দিকে তাকিয়ে যা বলল তা সেখানে উপস্থিত প্রতিটি মানুষের আত্মাকে কাঁপিয়ে দিল। সে বলল, রাস্তায় আমি আসিনি নেতাজি, রাস্তায় তো আজ মানবতা এসেছে, যা এক বিপর্যস্ত মানুষকে খুবলে খাওয়ার জন্য শকুনের মতো জমা হয়েছে। ইনি আমার স্বামী, এবং হিন্দু ধর্মে স্বামী যদি ভুল করে তবে স্ত্রী তাকে শুধরে দেয়, চৌরাস্তায় নিলাম হতে দেয় না। এ কথা শুনে আদিত্যর মনে হল তিনি এই নারীর পায়ের ধুলোর সমানও নন। কিন্তু গল্পে এখনও একটি মোড় আসা বাকি ছিল। ভিড়ের পেছন থেকে আরও একটি গাড়ি এলো, কালো কাচের একটি লম্বা গাড়ি। সেখান থেকে যে ব্যক্তি নামলেন তাকে দেখে পুলিশরাও সাবধান মুদ্রায় দাঁড়িয়ে গেল। তিনি রাজ্যের মুখ্যমন্ত্রীর প্রধান সচিব। তিনি সরাসরি আদিত্যর কাছে এলেন। তার হাতে একটি ফাইল ছিল। তিনি আদিত্যকে দেখলেন, তারপর সাবিত্রীকে, এবং একটি এমন কথা বললেন যা সবাইকে অবাক করে দিল। আদিত্য প্রতাপ সিং, সচিব গম্ভীর গলায় বললেন, এই সাসপেনশন অর্ডারটি একটি ভুল ছিল, বা বলা ভালো একটি ষড়যন্ত্র, যা ফাঁস হয়ে গিয়েছে। আসল দোষী অন্য কেউ। আদিত্য অবাক হয়ে গেলেন, কি ষড়যন্ত্র? কিন্তু সচিব আরও বললেন, এবং তার নজর সাবিত্রীর ওপর স্থির হল। সরকার আপনার ব্যক্তিগত জীবন সম্পর্কে এমন কিছু তথ্য পেয়েছে যা একজন অফিসারের ভাবমূর্তিকে কলঙ্কিত করে। চাকরি তো বেঁচে গেল আদিত্য, কিন্তু আপনি কি আপনার এই স্ত্রীর চোখে নিজের সম্মান বাঁচাতে পারবেন? কারণ আসল ফাইল তো এখন খুলেছে। আদিত্য স্বস্তির নিঃশ্বাস নিলেন, কিন্তু পরক্ষণেই তার মনে হল এই স্বস্তি ক্ষণস্থায়ী। চাকরি বেঁচে গেল, কিন্তু সাবিত্রী, সে কি এখনও তার সাথে থাকবে যখন সে জানতে পারবে যে আদিত্য শুধু তাকেই নয়, বরং? সচিব আরেকটি খাম বের করলেন, হ্যাঁ, আরও একটি কথা। আপনার দ্বিতীয় বিয়ের যে কাগজপত্র পাওয়া গিয়েছে তার কি হবে? দ্বিতীয় বিয়ে? সাবিত্রীর হাত আদিত্যর হাত থেকে আলগা হয়ে গেল। সে ঝটকা দিয়ে আদিত্যর দিকে তাকাল। তার চোখে এখন আর সাথে থাকা নেই, শুধু একটি প্রশ্ন ছিল, এমন এক প্রশ্ন যা যে কোনো সম্পর্ককে পুড়িয়ে ছাই করে দিতে পারে। গ্রামবাসীরা স্তব্ধ হয়ে গেল। আদিত্যর মুখ ফ্যাকাশে হয়ে গেল। আদিত্য কি সত্যি শহরে দ্বিতীয় বিয়ে করেছিলেন, নাকি এটিও কোনো ষড়যন্ত্র ছিল? আর যদি কথা সত্যি হয়, তবে সাবিত্রীর সেই স্বাভিমান যা এতক্ষণ ঢাল হয়ে দাঁড়িয়েছিল, তা কি এখন তলোয়ার হয়ে আদিত্যকেই বধ করবে? গল্প এখন সেই মোড়ে যেখানে ফিরে আসার কোনো রাস্তা নেই। দ্বিতীয় বিয়ে,
সচিবের মুখ থেকে বেরোনো এই দুটি শব্দ সেখানে উপস্থিত ভিড়ের ওপর বজ্রপাতের মতো পড়ল। সাবিত্রীর হাত, যা এতক্ষণ আদিত্যর হাত ধরে ঢাল হয়ে দাঁড়িয়েছিল, হঠাৎ ঢিলে হয়ে গেল। তার বাঁধন আলগা হল। এই বাঁধন পুলিশের ভয়ে আলগা হয়নি, না হয়েছিল সমাজের টিটকিরিতে। এ ছিল সেই বিশ্বাসের মৃত্যু যাকে সে গত 5 বছর ধরে নিজের শিথির সিঁদুরে বাঁচিয়ে রেখেছিল। আদিত্যর মুখ শুকিয়ে গেল। তার চোখে এমন এক আতঙ্ক ছিল যা জেলে যাওয়ার ভয়ের চেয়েও বড়। তিনি তক্ষুনি সচিবের দিকে হাত বাড়ালেন। এটা মিথ্যে, এটা আজেবাজে কথা। স্যার, এটা আমাকে ফাঁসানোর আরও একটা চাল। আমি কোনো দ্বিতীয় বিয়ে করিনি। ভিড়ে দাঁড়িয়ে থাকা সেই নেতা যে এই পুরো ষড়যন্ত্রটা করেছিল সজোরে হেসে উঠল। আরে ডিএম সাহেব, এখন কেন মিথ্যে বলছেন? শহরের হাওয়া লেগেছে আপনার গায়ে, ওখানে তো এসব ডাল ভাত। আর ভাবিজি, সে সাবিত্রীর দিকে ঘুরে বিষাক্ত স্বরে বলল, দেখে নিলেন তো আপনার দেবতার আসল রূপ? আপনি এখানে ওর নামে উপোস করে কাটালেন, আর ও শহরে রিয়া নামের কারোর সাথে 7 পাক ঘুরে নিয়েছে। এই কাগজ তার প্রমাণ। সাবিত্রী পাথরের মূর্তির মতো হয়ে গিয়েছিল। তার শ্বাস চলছিল, কিন্তু আত্মা যেন শরীর ছেড়ে চলে গিয়েছে। সে ধীরে ধীরে নিজের মুখ আদিত্যর দিকে ফেরাল। তার চোখে এখন আর জল ছিল না, বরং এক এমন শূন্যতা ছিল যা যে কোনো চিৎকারের চেয়েও ভয়ঙ্কর। আদিত্য। সাবিত্রীর গলা খুব নিচু ছিল, কিন্তু সেই নিস্তব্ধতাই প্রতিধ্বনিত হল। এ কি সত্যি? আদিত্য হাঁটু গেড়ে সাবিত্রীর সামনে পড়ে গেলেন। তিনি সাবিত্রীর পা ধরার চেষ্টা করলেন, কিন্তু সাবিত্রী 2 পা পিছিয়ে গেল। এই পিছিয়ে যাওয়া আদিত্যর কাছে মৃত্যুর সমান ছিল। সাবিত্রী, আমি শপথ করে বলছি, ধ্রুবর শপথ করে বলছি। আদিত্য চিৎকার করে উঠলেন। তার গলা ধরে এসেছিল। এটা মিথ্যে। হ্যাঁ, আমি পথভ্রষ্ট হয়েছিলাম, শহরের চাকচিক্যে অন্ধ হয়ে গিয়েছিলাম। আমার জীবনে কেউ একজন এসেছিল, কিন্তু আমি বিয়ে করিনি সাবিত্রী। আমি নিজের মর্যাদা লঙ্ঘন করিনি। আমার মনে পাপ এসেছিল, কিন্তু আমি তাকে কর্মে পরিণত করিনি। আমার বিশ্বাস করো। সচিব সেই ফাইলটি সাবিত্রীর দিকে বাড়িয়ে দিলেন। ম্যাডাম, এতে ম্যারেজ সার্টিফিকেটের কপি আছে, আর কিছু ছবিও আছে। সাবিত্রী কাঁপতে কাঁপতে সেই ফাইলটি নিল। সে পাতা উল্টাল। তাতে আদিত্যর এক আধুনিকা মেয়ের সাথে কিছু ছবি ছিল। তারা হাসছিলেন, খুব কাছাকাছি ছিলেন। আর একটি কাগজ, যাতে বিয়ের তারিখ ও দস্তখত ছিল। গ্রামবাসী ছিছি করতে লাগল। কাকিমা রামদাইয়া নিজের লাঠি মাটিতে ঠুকলেন। বের করো এই পাপীকে গ্রাম থেকে। ও আমাদের মেয়ের তপস্যার অপমান করেছে। আদিত্য কাঁদছিলেন। একজন জেলা শাসক, একটি জেলার রাজা, আজ একটি শিশুর মতো ফুঁপিয়ে কাঁদছিলেন। এই দস্তখত আমার নয় সাবিত্রী। এই ছবি তখনকার, যখন আমরা কলেজের বন্ধুদের সাথে পার্টিতে ছিলাম। এটাকে ভুলভাবে পেশ করা হয়েছে। তিনি সচিবের দিকে তাকালেন। স্যার, আপনি তদন্ত করান। এই সই জাল। নেতা ভিড়কে উত্তেজিত করল। আরে, ও তো এখনও মিথ্যে বলছে, মারো ওকে। ভিড় হিংস্র হতে লাগল। কিছু লোক এগিয়ে এলো। পুলিশ তাদের আটকানোর চেষ্টা করল। পরিবেশ উত্তপ্ত হয়ে উঠল। কিন্তু ঠিক তখনই সাবিত্রী এমন এক কাজ করল যা সবাইকে চমকে দিল। সে সেই ফাইলটি হাওয়ায় ওড়াল এবং গায়ের সমস্ত শক্তি দিয়ে চিৎকার করে উঠল, থামুন! সবাই থমকে গেল। সাবিত্রীর চোখে এক অদ্ভুত চমক ফুটে উঠেছিল, যেন শিবের 3য় চোখ খুলে গিয়েছে। সে ধীরে ধীরে সেই নেতার কাছে গেল। নেতার মুখে এক কুটিল হাসি ছিল। সে ভেবেছিল এবার সাবিত্রী আদিত্যকে জুতা পেটা করবে, কিন্তু সাবিত্রী ফাইলটি সজোরে নেতার মুখের ওপর ছুঁড়ে মারল। কাগজগুলো হাওয়ায় ছড়িয়ে পড়ল। কাকে বোকা বানাচ্ছ নেতাজি? সাবিত্রীর গলায় সিংহীর মতো গর্জন ছিল। তুমি ভাবলে এক অশিক্ষিত গেঁয়ো মেয়ে ইংরেজি কাগজ দেখে ভয় পেয়ে যাবে? তুমি ভাবলে আমি আমার স্বামীর ওপর বিশ্বাস করার বদলে তোমার এই জাল কাগজের ওপর বিশ্বাস করব? নেতা থতমত খেয়ে গেল। আরে ভাবিজি, আপনি কি বলছেন? প্রমাণ তো সামনেই আছে। সাবিত্রী মাটিতে পড়ে থাকা একটি কাগজ তুলল, যাতে বিয়ের তারিখ লেখা ছিল। দেখুন এটা। সচিবকে কাগজটা দেখিয়ে সে বলল, সাহেব, এতে বিয়ের তারিখ 14 জানুয়ারি 2024 লেখা আছে। সচিব চশমা ঠিক করে দেখলেন। হ্যাঁ, তো 14 জানুয়ারি। সাবিত্রীর গলা ভারী হয়ে এলো। সেদিন মকর সংক্রান্তি ছিল, আর সেদিন আদিত্য আমাকে ভিডিও কল করেছিলেন। 5 বছরে প্রথমবার, মাত্র 2 মিনিটের জন্য। মা কেমন আছেন তা জানার জন্য। আমি ব্যাকগ্রাউন্ডে দেখেছিলাম উনি নিজের অফিসে একা বসেছিলেন। সাবিত্রী নিজের পুরনো শাড়ির আঁচল থেকে একটি ছোট্ট ডায়েরি বের করল। আমি প্রতিটা দিন লিখে রাখতাম, যেদিন ওকে মনে পড়ত বা ওর ফোন আসত। যদি উনি সেদিন বিয়ে করতেন, তবে অফিসে ফাইল গুছাতেন না। আর সবথেকে বড় কথা, সাবিত্রী আদিত্যর দিকে তাকাল। এই মানুষটা দুর্বল হতে পারে,
অহংকারী হতে পারে, কাপুরুষ হতে পারে, কিন্তু ও মিথ্যেবাদী নয়। ও যদি দ্বিতীয় বিয়ে করত তবে আমার চোখে চোখ রেখে ধ্রুবর শপথ করত না। ও নিজের পাপ লুকাতে পারে, কিন্তু নিজের সন্তানকে বাজি রাখতে পারে না। পুরো গ্রাম স্তব্ধ হয়ে গেল। একটি স্ত্রীর যুক্তি যে কোনো ফোরেন্সিক রিপোর্টের চেয়েও শক্তিশালী ছিল। সচিব তৎক্ষণাৎ নিজের ফোন বের করে কিছু পরীক্ষা করলেন। তারপর সেই নেতার দিকে তাকালেন। ইন্সপেক্টর? সচিবের গলা কঠোর ছিল। নেতাজির কল ডিটেলস আর এই রিয়া নামের মহিলার ঠিকানাটা একটু বের করুন তো। আমি এখনই লখনৌ থেকে খবর পেলাম যে এই কাগজগুলো সেই প্রিন্টিং প্রেসে বানানো হয়েছে যা নেতাজির শ্যালকের। নেতার মুখ চুন হয়ে গেল। সে পালানোর ধান্দাই ছিল, কিন্তু পুলিশ তাকে জাপটে ধরল। ছেড়ে দাও আমাকে, আমি সবাইকে দেখে নেব। নেতা চিৎকার করছিল, কিন্তু ইন্সপেক্টর তাকে হাতকড়া পরিয়ে দিলেন। সচিব আদিত্যর কাছে এলেন এবং তার কাঁধে হাত রাখলেন। আদিত্য, তুমি খুব ভাগ্যবান। তুমি এমন এক স্ত্রী পেয়েছ যে তোমার মিথ্যেকেও সত্যে পরিণত করার ক্ষমতা রাখে, আর তোমার সত্যের জন্য দুনিয়ার সাথে লড়তে পারে। তোমার বিরুদ্ধে সমস্ত অভিযোগ খারিজ করা হলো। তোমাকে সরিয়ে দেওয়ার জন্য এটা একটা রাজনৈতিক ষড়যন্ত্র ছিল। তুমি নিজের ডিউটি জয়েন করতে পারো। আদিত্য সচিবের কথা শুনলেন না। তিনি কেবল সাবিত্রীকে দেখছিলেন। সাবিত্রী এখন ক্লান্ত হয়ে দাওয়ায় বসে পড়েছিল। ভিড় এখন সাবিত্রী দেবীর জয় স্লোগান দিচ্ছিল। সেই ভিড়ই যারা একটু আগে মারতে আসছিল, এখন সাবিত্রীকে দেবী মানছিল। কিন্তু সাবিত্রীর কাছে এই জয়ধ্বনি অর্থহীন ছিল। ধীরে ধীরে পুলিশ, মিডিয়া আর গ্রামবাসী চলে গেল। নেতাকে পুলিশ নিয়ে গেল। সচিবও বিদায় নিলেন, এই বলে তিনি আদিত্যর পজিটিভ রিপোর্ট পাঠাবেন। ভোরের প্রথম আলো ফুটছিল। ঝুপড়ির আঙিনায় এখন মাত্র ৩ জন মানুষ, আদিত্য, সাবিত্রী আর ঘুম থেকে ওঠা ধ্রুব, যে দরজায় দাঁড়িয়ে চোখ ডলছিল। আদিত্য সাবিত্রীর কাছে গেলেন। তিনি তার পায়ে পড়ে কাঁদতে চাইলেন, কিন্তু বুঝতে পারলেন এখন চোখের জলে কাজ হবে না। তিনি সাবিত্রীর হাত ধরতে চাইলেন, কিন্তু থমকে গেলেন। মনে হলো এই পবিত্র হাত ছোঁয়ার অধিকার তার নেই। সাবিত্রী, আদিত্য বললেন, চলো, এবার সব ঠিক হয়ে গিয়েছে। সরকারি গাড়ি আসবে, আমরা বাংলোতে চলব। আমি তোমাকে রানীর মতো রাখব। আমি সারা দুনিয়াকে জানাবো আমার স্ত্রীকে। সাবিত্রী মাথা তুলল। তার চোখে এখন আর সেই প্রেম ছিল না যা গত রাতে দেখা গিয়েছিল। এখন সেখানে ছিল এক দৃঢ় সিদ্ধান্ত। না আদিত্য, সাবিত্রী বলল, আমি যাব না। আদিত্য ধাক্কা খেলেন। কেন? এখন তো সব পরিষ্কার হয়ে গিয়েছে। আমি কোনো বিয়ে করিনি, আমি কলঙ্কমুক্ত। সাবিত্রী উঠে দাঁড়াল। সে ঝুপড়ির দিকে ইশারা করল। আপনি আইনের চোখে নির্দোষ হতে পারেন আদিত্য, কিন্তু আমার মনের আয়নায় এখনও দাগ আছে। আপনি দ্বিতীয় বিয়ে করেননি, এটা সত্যি, কিন্তু আপনি 5 বছর ধরে অন্য কারো চিন্তায় মগ্ন হয়ে আমাকে মনে মনে তালাক দিয়েই দিয়েছিলেন। আপনি বললেন আপনার মনে পাপ এসেছিল। একজন স্ত্রীর কাছে শরীরের প্রতারণা হয়তো ক্ষমার যোগ্য হতে পারে, কিন্তু মনের প্রতারণা খুব গভীর ক্ষত দেয়। তবে আমি কি করব? আদিত্য আর্তনাদ করে উঠলেন। আমি কি প্রাণ দিয়ে দেব? না, সাবিত্রী দৃঢ়তার সাথে বলল। প্রাণ দেওয়া কাপুরুষের কাজ। যদি সত্যি প্রায়শ্চিত্ত করতে চান, তবে বাঁচতে শিখুন। সেই সত্যের সাথে বাঁচতে শিখুন যা আজ আপনি দেখেছেন। সাবিত্রী ধ্রুবকে কোলে তুলে নিল। এই বাচ্চাটাকে, যাকে আপনি 5 বছর অনাথ করে রেখেছিলেন, ওর একজন বাবার প্রয়োজন, কিন্তু ওর একজন সাহেব বাবার দরকার নেই। ওর একজন মানুষ বাবার দরকার। যদি আমি আপনার সাথে সেই বড় বাংলোতে যাই, তবে আমি আবার সেই কোণে পড়ে থাকা বস্তুতে পরিণত হব। আপনি আবার আপনার ফাইল আর পার্টিতে হারিয়ে যাবেন। সেই জাঁকজমক আপনাকে আবার গিলে খাবে। আমি বদলে গিয়েছি সাবিত্রী। মানুষ এক রাতে বদলায় না আদিত্য, সাবিত্রী বলল। ভরসা ভাঙতে 1 মুহূর্ত লাগে, কিন্তু জুড়তে সারা জীবন। আপনি যান, নিজের কাজ করুন। দেশের আপনাকে প্রয়োজন। আর তোমার আমাকে প্রয়োজন নেই? আদিত্য জিজ্ঞেস করলেন। সাবিত্রী হাসলেন, একটি বিষণ্ণ হাসি। আপনাকে আমার প্রয়োজন তখন ছিল যখন আমি একলা ছিলাম। এখন আমি একলা চলতে শিখে গিয়েছি। তবে সে থামল। যদি আপনি সত্যি আমাদের হতে চান, তবে স্বামী হয়ে নয়, তপস্বী হয়ে আসুন। আদিত্য বুঝতে পারলেন। তিনি ঘুরলেন এবং নিজের সেই বিলাসবহুল জীবনের দিকে যাওয়ার জন্য তৈরি হলেন, কিন্তু তার পা সরল না। তিনি এক সিদ্ধান্ত নিলেন, এমন এক সিদ্ধান্ত যা কোনো আইএএস অফিসার হয়তো কখনো নেননি। তিনি নিজের কোটটা খুললেন এবং তক্তপোষের উপর রাখলেন। নিজের টাই খুলে আলনায় টাঙিয়ে দিলেন। আমি যাচ্ছি না, আদিত্য বললেন। সাবিত্রী চমকে তাকালো। মানে এই যে আমার আর ওই বাংলো, ওই গাড়ি, ওই শহর চাই না। আমি বদলির আবেদন করব। আমি এই জেলাতেই থাকব, কিন্তু সেই সরকারি আবাসে নয়। আমি এখানেই থাকব, এই ঝুপড়ির পাশেই নিজের ঘর বানাবো। যদি আমাকে তোমার বিশ্বাস জিততে হয়, তবে আমাকে তোমার পৃথিবীতেই থাকতে হবে। তোমাকে আমার পৃথিবীতে টেনে নিয়ে গেলে হবে না। এটা পাগলামি, সাবিত্রী বলল। লোকে হাসবে। ডিএম সাহেব ঝুপড়িতে থাকবেন। হাসতে দাও। আদিত্য ধ্রুবর দিকে হাত বাড়ালেন।
ধ্রুব একটু ইতস্তত করল, তারপর ধীরে ধীরে এগিয়ে এসে আদিত্যর আঙ্গুল ধরল। আদিত্যর মনে হলো তিনি পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ পেয়ে গিয়েছেন। যতক্ষণ আমার ছেলে আর আমার স্ত্রী আমার সাথে হাসছে, দুনিয়ার হাসাহাসির কোনো মানে নেই। পরের কয়েক মাস মাধোপুর আর পুরো জেলার জন্য ঐতিহাসিক ছিল। সকাল হতেই ডিএম সাহেব নিজের সরকারি গাড়িতে নয়, বরং সাইকেলে চড়ে বা কখনো কখনো পায়ে হেঁটেই বেরিয়ে পড়তেন। তিনি গ্রামে গ্রামে যেতেন, মানুষের সমস্যা শুনতেন। সন্ধ্যা হতেই তিনি সেই ঝুপড়ির পাশে বানানো একটি ছোট পাকা ঘরে ফিরে আসতেন। সাবিত্রী তাকে তৎক্ষণাৎ ক্ষমা করেনি। সে তাকে যাচাই করতে থাকল। সে দেখতে থাকল এটি কি সেই পুরনো নাটক নাকি সত্যিই পরিবর্তন এসেছে। আদিত্য নিজে কুয়ো থেকে জল তুললেন, ধ্রুবকে এবিসিডি শেখালেন, আর রাতে সাবিত্রীর সাথে বসে উনুনের আগুনের তাপ নিলেন। তিনি নিজের উর্দির দাপট ছেড়ে সেবার ধর্ম আপন করে নিলেন। এক সন্ধ্যায় যখন বৃষ্টি হচ্ছিল, ঝুপড়ির চাল চুইয়ে জল পড়ছিল, আদিত্য তৎক্ষণাৎ একটি পাত্র রাখলেন এবং নিজে চাল মেরামত করতে উঠে গেলেন। তিনি ভিজছিলেন, পিছলে যাচ্ছিলেন, কিন্তু চাল ঠিক করেই দম নিলেন। তিনি যখন নিচে নামলেন তখন সাবিত্রী তোয়ালে নিয়ে দাঁড়িয়েছিল। সে আদিত্যর চুল মুছে দিল। এটাই 5 বছরে প্রথমবার ছিল যখন সে আদিত্যর সেবা করল। ক্লান্ত হয়ে গেছেন বোধহয়, সাবিত্রী বলল, চা করে দেব? আদিত্যর চোখে জল এসে গেল। এটি কেবল চায়ের প্রস্তাব ছিল না, এটি ছিল এক নতুন শুরুর স্বীকৃতি, ক্ষমার প্রথম ধাপ। হ্যাঁ, আদিত্য হেসে বললেন, আদা দেওয়া চা। সেই রাতে বৃষ্টির শব্দের মাঝে একটি ভেঙে যাওয়া সম্পর্কের ফাটলগুলো জোড়া লাগছিল। আদিত্য শিখলেন যে পদ আর প্রতিষ্ঠা দিয়ে আপনি দুনিয়া জয় করতে পারেন, কিন্তু একজন নারীর মন জয় করার জন্য আপনাকে নিজের অহংকার হারতে হয়। সাবিত্রী প্রমাণ করে দিয়েছিলেন যে সনাতন সংস্কৃতিতে স্ত্রী কেবল অর্ধাঙ্গিনী নন, তিনি সেই শক্তি যিনি নিজের স্বামীকে রসাতল থেকে তুলে আবার সিংহাসনে বসাতে পারেন। তবে শর্ত এই যে সেই সিংহাসন ধর্ম আর সত্যের হতে হবে। মাধবপুর গ্রাম আজও সেই গল্প মনে রাখে। ওখানকার মানুষ বলে, আমাদের গ্রামে এমন এক ডিএম এসেছিলেন যিনি লাল বাতি ছেড়ে দিয়েছিলেন যাতে তার ঘরের প্রদীপ জ্বলতে থাকে। আর বন্ধুরা, শেষে শুধু এটুকুই, জীবনে কখনো কখনো জেতার জন্য হারতে হয়। আদিত্য হেরে গেলেন, কিন্তু তিনি নিজের সংসার ফিরে পেলেন। যদি আপনি কখনো ভুল পথে পথভ্রষ্ট হন, তবে মনে রাখবেন ফেরার পথ সবসময় খোলা থাকে। শুধু শর্ত এই যে দরজায় করে না হাত কি যেন অহংকারের নয়, অনুতাপের হয়। এই নতুন জীবনের মাধ্যমে আদিত্য তার জীবনের সবচেয়ে বড় সত্যটি উপলব্ধি করলেন, যে সত্যিকারের সুখ কোনো লাল বাতির গাড়িতে নয়, বরং পরিবারের নিঃস্বার্থ ভালোবাসা এবং মাটির কাছের সম্পর্কের মধ্যেই থাকে।